আসসালামু আলাইকুম। আমি নৈসির হৃদম এবং মেন্টর ফাইট ব্যাক এবং বর্তমানে পড়ালেখা করছি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে। দেখতে দেখতে তোমাদের অ্যাডমিশন সিজনের সকল পরীক্ষাই শেষ হয়ে গেছে অলমোস্ট, এবং তোমাদের বহুল কাঙ্ক্ষিত জিএসটি এক্সামও শেষ এবং জিএসটি রেজাল্টও দিয়ে দিয়েছে, এবং অনেকের জিএসটিতে চান্স হয়েছে, অনেকের চান্স হয় নাই। জিএসটির শেষে সাধারণত দুইটা সিনারিও দেখা যায়। এক, তোমার কলেজের অনেক টপার বা তোমার স্কুল কলেজের অনেক থাকে না, অনেক নাম করা স্টুডেন্ট যাদের থেকে আর কি সোসাইটি অনেক হাই এক্সপেকটেশনস রাখে যে আর যেই হোক ওর চান্স হবে। তো সেইখান থেকে তোমাদের কোথাও চান্স হয় না অনেকের, এমনকি জিএসটিতেও চান্স হয় নাই। জিএসটিকে আমি ছোটো করছি না, কিন্তু জিএসটিতে তুলনামূলক সিট বেশি এবং বাকি ইউনিভার্সিটিগুলি থেকে জিএসটি ক্র্যাক করা তুলনামূলক সহজ। তো জিএসটিতেও হয়নি এমন একটা পরিস্থিতিতে তোমাদের অনেকেই শোনাবে যে জিএসটিতে চান্স হয় নাই, তুমি কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করতে পারবা? জিএসটির মতো সহজ পরীক্ষাই পারলা না, মেডিকেলের মতো এত কঠিন পরীক্ষা তুমি কীভাবে পারবা? মেডিকেল সেকেন্ড টাইম দেওয়ার দরকার নাই, এটা পসিবল না, এমন অনেকেই বলবে। কিন্তু রিয়ালিটি হলো জিএসটিতে ফেল করছে এমন স্টুডেন্টও তোমার মেডিকেলে পড়ে এবং পড়তেছে এবং চান্সও পাইছে, এই বছরও চান্স পাইছে। এবং আমি নিজেও আমারও তেমন কোথাও হয় নাই চান্স, এবং আমি ঢাবিতে দিয়েছিলাম। ঢাবিতে আমার 0.25 মার্কের জন্য চান্স মিস যায়। আমি আমার ঢাবি বিতেও দিয়েছিলাম, এতেও দিয়েছিলাম। তারপর জাহাঙ্গীরনগর ডিতে দিয়েছিলাম, ওখানেও চান্স হয় নাই। তারপর জিএসটিতে দিয়েছিলাম, ওখানেও পজিশন অনেক দূরে, বলতে পারো চান্স হয়ই নাই। তো এমন অনেক সিচুয়েশন আমারও ছিল যে আমি একদম সবার থেকে কথা শুনতেছিলাম যে জিএসটি হয় না। আমি জিএসটি নিয়ে অনেক হোপ রাখতেছিলাম যে আমার জিএসটিতে হবে। আর যাই হোক, আমার যেহেতু প্রিপারেশন অনেক ভালো ছিল, আমি যেহেতু স্কুল কলেজেরও টপার ছিলাম, তো আমার তো অ্যাটলিস্ট জিএসটি ক্র্যাক করা উচিত, জিএসটিতে তো আমার চান্স পাওয়া উচিত, এমন একটা মেন্টালিটি আমার ছিল। কিন্তু দিন শেষে দেখা গেলো জিএসটিতে চান্স হয় নাই, এমনকি কোথাও চান্স হয় নাই। তো তখন মেন্টালি আমি অনেক ভেঙে পড়ছিলাম। তখন এমন একটা সিচুয়েশন ছিল যে আমি একদম পুরাই হতাশ ছিলাম, যে আমি নিজেও বিশ্বাস করতাম যে না, আমার দ্বারা আর পসিবল না, কোনো পাবলিক কোথাও আমার দ্বারা হয়তো আর পসিবল না। তো তখন আমি চেষ্টা করছিলাম যে যাক ঠিক আছে, আমি তাহলে প্রাইভেট কোথাও ভর্তি হয়ে যাই। তো অলমোস্ট ভর্তি হইতাম, এমন একটা সিচুয়েশন ছিল। তারপর কিন্তু ওই টাইমে যদি আমি ইসমাম ভাইয়ের সাথে যোগাযোগ না করতাম, তাহলে হয়তো আমি আজকে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থাকতাম বা প্রাইভেট মেডিকেলে থাকতাম। আমার স্টিল মনে আছে যে সময় আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হব, আমার পে অর্ডার কাটা ওই দিন আমি ইসমাম ভাইয়ের সাথে এমনি একটু কথা বলার জন্যই বলছিলাম। তো তখন আমারে ভাইয়া বলল যে একটা সেকেন্ড টাইম ব্যাচ রান করব, ওখানে একদম পুরা 1-to-1 কেয়ারের মতো একদম যা লাগে সব থাকবে। তো তখন আমি ভাইয়ার সাথে আম্মুর কথা বলে দিই, এবং আম্মু জাস্ট আমাকে একটা কথাই বলছিল যে ইসমামের ভরসায় জাস্ট সেকেন্ড টাইম পরীক্ষা দিতে দিলাম। অনেকের বাসায় হয়তো এমন সিচুয়েশন যে মেডিকেলে পাশ করছে, ভর্তি হয়ে যায় কোনো প্রাইভেট মেডিকেলে, আর কিছু দরকার নাই। হয়তো বাসা থেকে ভাবতে পারে যে এইবার পাশ করছে, সামনেবার নাও পাশ করতে পারে। তো আমার বাসায় সেম সিচুয়েশন ছিল, কিন্তু আমি কোনো সময় ওই টাইপের স্টুডেন্ট ছিলাম না যে পাশ করতে আমার এত কষ্ট হবে বা পাশ নাও করতে পারি সামনের বছর। কিন্তু এই জিনিসটা হয়েছে জাস্ট আমি তখন কোথাও চান্স পাই নাই। সবার একটা কী বলবো, যে অবিশ্বাস বা যেটাই বলে যে আমার উপর ভরসা অনেকের কমে গেছিলো। তো এটা তোমাদের উপর দিয়েও যাবে, এবং সেটা নিয়ে কোনো টেনশন করো না। আমি আমার সেকেন্ড টাইম জার্নিতে জাস্ট ফাইট ব্যাকের উপর ভরসা করেছিলাম, এবং আমি জাস্ট এটাই কোচিং করছি, এটার ক্লাস, এটার এক্সাম সব নিয়মিত দিয়েছি, এবং এখানেই ছিলাম আমি। অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো কোচিং আমার লাগে নাই। এবং তোমাদের অনেকেই ভাবতে পারো যে এত আরও নাম করা প্ল্যাটফর্ম আছে ভাইয়া, সেখানে রেখে এখানে কেন ভর্তি হলেন? তো এটার বিষয়ে আমার নিজের কিছু কারণ ছিল, যে আমি পার্সোনালি মনে করি সেকেন্ড টাইম যদি তোমরা দাও, তোমাদের কখনোই উচিত হবে না 3-4 ঘন্টার ক্লাস করার, কখনোই না। এবং তুমি যদি 1-1.5 ঘন্টার মধ্যে সেই ক্লাসটা করে তুমি যদি তোমার সেই অধ্যায়টা গুছাইতে পারো, তাহলে তোমার সেই ক্লাসটাই করা উচিত। এবং তুমি বড় বড় প্ল্যাটফর্মে ভর্তি হলে তোমার সাথে দেখা যাবে যে তোমাকে তারা চিনেও না, তারা তোমার প্রবলেমগুলি জানেও না, এবং তুমি তাদের কাছে তোমার প্রবলেমগুলি শেয়ারও করতে পারবে না। কিন্তু এখানে তুমি ভাইয়ার কাছে বলো, আমাদের কাছে বলো, একদম ডাইরেক্ট, একদম 1-to-1 কেয়ার পাচ্ছ। এবং আমারও টাইমেও সেটাই হয়েছিল যে আমি চাচ্ছিলাম যে আমার সেকেন্ড টাইমে কেউ আমার প্রবলেমগুলি জেনে, যে আমার কোথায় প্রবলেম, কী হচ্ছে না হচ্ছে, ওগুলি জেনে আমাকে একটা গাইড করুন। আমি কখনোই এমন প্ল্যাটফর্ম বা এমন কিছু সাজেস্ট করতে চাই না যেটা দিয়ে তোমাদের টাইম ওয়েস্ট হবে। এবং
অ্যাডমিশন সিজনে তোমরা ফার্স্ট টাইমে অনেকে টের পাইছো যে অফলাইন ক্লাস কত বড় একটা স্ক্যাম, এবং অফলাইন ক্লাস বা লং ক্লাস করে আসলে কোনো লাভ হয় না। তো ওই কারণে লং ক্লাসের আমি প্রখর বিরুদ্ধে, এবং আমি শুরুতে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের একসময় স্বপ্ন ছিল বুয়েট এমনকি সাস্ট, ঢাবি, যেটাই বলো। দেখা গেলো তোমাদের সেখানে চান্স হলো না বা পজিশন অনেক দূরে, কোনো সাবজেক্ট আসলে একদম শেষের সাবজেক্ট যেটা তোমার পড়ার কোনো ইচ্ছা নেই বা চান্স হলোই না, তারাও মেডিকেলে সেকেন্ড টাইম দিয়ে কামব্যাক দিতে পারো। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসো তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, আশা করি ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। যদি তোমরা একটু বায়োলজিটা একটু টেকনিক্যালি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের দ্বারা টপ মেডিকেল ক্র্যাক করা পসিবল। প্রতি বছরই দেখো যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট অনেকেই ডিএমসি ক্র্যাক করে বসে থাকে। তো তোমাদের একটা প্লাস পয়েন্ট হলো যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল সাইডগুলি পারবা, প্লাস তোমাদের সেই কনসেপ্টটা আছে, সেই বেসিকটা আছে, আমি নিজে বিশ্বাস করি। তো তোমাদের জন্য জাস্ট বায়োলজি, ইংলিশ, জিকে এগুলিতে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারলে বা এগুলি যদি একটু টেকনিক্যালি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের জন্য এটার কোনো তেমন বিশেষ কোনো সমস্যা হবে না। আমি নিজেও এইচএসসি 2 মাস আগেও আমি বায়োলজি বই ধরিই নেই, আমার একটা অবস্থা ছিল। ওখান থেকে আমি কামব্যাক দিয়েছি, এবং এটা প্র্যাকটিক্যালি পসিবল, ইম্পসিবল কিছু না। তো বিভিন্ন বিষয় আরও বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শোনাতে দাও, হাসতে দাও, অনেক কথা শোনাবে যে চান্স হবে না, ঠিক আছে বলুক, আচ্ছা ঠিক আছে হবে না, যা খুশি বলুক, তুমি শুধু তোমার নিজের গোলের উপর ফোকাস রাখো এবং তুমি তাদের কথাগুলি পাত্তা দিও না। এবং সেকেন্ড টাইম জার্নিটা একদম পুরো ওই যে সাইলেন্ট কুকিং বলে না, ওই সাইলেন্ট কুকিংয়ের মতো করতে থাকো, এবং যেদিন তুমি চান্স পাবে সেদিন বিশ্বাস করো তারাই তোমাকে সবচেয়ে বেশি অভিনন্দন জানাবে, তারাই তোমার জন্য তখন তারা ঠিকই জানবে যে, তখন তারা বলবে যে আমি জানতাম যে তোমাকে দিয়ে হবে। তো তুমি শুধু জাস্ট ওয়েট করো কীভাবে সেকেন্ড টাইমে তুমি একটা তাদের হাসির জবাব দিবা, তাদের অপমানের জবাব দিবা। ব্যর্থতা শেষ নয়, এবং ব্যর্থতা আসলে ধৈর্য ধরে টিকে থেকে দ্বিগুণ শক্তি নিয়ে সামনে আগাতে হবে। তোমরা যারা ফাইট ব্যাকে ভর্তি হবা, ফাইট ব্যাক তোমাদের সাথে একদম শেষ অবধি থাকবে, একদম সবসময় থাকবে, কিন্তু লড়াইটা তোমার নিজের করতে হবে। তোমার নিজের মধ্যে সেই জেদটা রাখতে হবে যে আমি সেকেন্ড টাইম মেডিকেল ক্র্যাক করে সবাইকে দেখাই দিব। এবং তুমি এটুকু নিশ্চিত থাকো যে ফাইট ব্যাকের ক্লাস কোয়ালিটি, তারপর মেন্টরদের সাপোর্ট, যেভাবে যা বলো গাইডলাইন, ইসমাম ভাইয়ের গাইডলাইন সব একদম অ্যাকুরেট টাইমে পাবে। আর শোনো, একটা জিনিস তোমাদের স্পষ্ট করে দেয় যে জিএসটি পরীক্ষা দিয়ে বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তোমার মেধার যাচাই হয় না। তোমার মেধার যাচাই বা তোমার আসল যোগ্যতা যাচাই হবে তোমার টিকে থাকার ক্ষমতা দিয়ে। এবং তুমি যদি জাস্ট এই সেকেন্ড টাইম ফেজ টু একটু কোনোরকম টিকে কনসিস্টেন্সি মেনটেন করে ফাইট ব্যাকে ভাইয়ার গাইডলাইন এবং রুটিন মেনটেন করে তুমি যদি ফলো করে যাও তাহলে ইনশাল্লাহ তোমার একটা না একটা ভালো রেজাল্ট আসবেই। মেডিকেল যদি নাও হয় যাবে ডি, তারপরে একডি, একটা না একটা হবে ইনশাল্লাহ। যদি পরিশ্রম করো তাহলে পরিশ্রম কখনো বৃথা যায় না, এবং যদি সঠিকভাবে সঠিক উপায়ে করো তাহলে ইনশাল্লাহ মেডিকেলি ক্র্যাক করা পসিবল বা ইনশাল্লাহ মেডিকেলি ক্র্যাক হবে। এবং সবশেষে শুধু আমি একটাই কথা বলতে চাই যে ঠিক 2025 সালের 9 মে বা 10 মে মেবি জিএসটি রেজাল্ট দিয়েছিল। তোমরা যেই সিচুয়েশনে এখন আছো আমি ঠিক 1 বছর আগে সেই সেম সিচুয়েশনে ছিলাম। হয়তো কারো থেকে বাজে সিচুয়েশনে ছিলাম, অথবা কেউ আমার থেকে এখন বাজে সিচুয়েশনে আছো, কিন্তু আমি বলতে পারি সেই সিচুয়েশন থেকে কামব্যাক করে আজকে আমি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে আসি। এবং আমার সাথে যারা ফাইট ব্যাক 1.0 ছিল তারা অনেকেই অনেক বড় বড় মেডিকেলে চান্স পেয়েছে, এবং তারাও এমন একটা সিচুয়েশনে ছিল। তো ইনশাল্লাহ যদি আমি পারি অবশ্যই তোমরা পারবে। এবং আমি নিজে মনে করি তোমরা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি পরিশ্রমী। তোমরা অবশ্যই ফাইট ব্যাকের সাথে থাকলে বা যদি প্রপার গাইডলাইন মেনে একদম সৎভাবে পরিশ্রম করো তাহলে তোমরা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। আমি জানি কিভাবে মানুষ বাঁকা চোখে তাকায়, মানুষ কীভাবে এটা নিয়ে যত টাইপের কথা শোনাতে পারে, এবং আমি জানি যে এই জেদটাকে তোমরা যদি কাজে লাগাও তাহলে তোমরা সফল হতে পারবে। এবং একটা জিনিস মনে রাখবা যে বাঘ 2 পা পিছায় লম্বা একটা লাফ দেওয়ার জন্য, তো তোমরাও এখন 2 পা পিছাবে লম্বা একটা লাফ দেওয়ার জন্য।
এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে তোমরা এখন অভিজ্ঞ যোদ্ধা। তোমরা একবার অ্যাডমিশন সিজন পার করে আসো, তোমরা জানো কীভাবে অ্যাডমিশন সিজন যায় বা কীভাবে পরীক্ষার প্রেশার থাকে, কীভাবে পরীক্ষা হ্যান্ডেল করতে হয়, সব কিছু তোমরা এখন বোঝো এবং কোন জায়গা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, কোন জায়গা দিয়ে কোয়েশ্চেন আসবে না, কোন টপিকগুলি পড়া তোমার গতবার উচিত হয় না, কোন টপিকগুলি না পড়ার কারণে তোমার চান্স মিস গেছে, বা কোন টপিকগুলি তুমি একটু কম পড়ার কারণে তুমি পরীক্ষা হলে যে ইজি পড়া জিনিসগুলি ভুল করে আসছো, এবং সময় ম্যানেজমেন্ট যাই বলো সব কিছুই তোমরা একবার করে আসছো। তো তোমরা জানো কীভাবে অ্যাডমিশন সিজনটা বা অ্যাডমিশন এক্সামটা তোমরা দিবা। তো তোমরা বলতে পারো যে নিজেরা অভিজ্ঞ যোদ্ধা এবং তোমরা নিজেদের কখনো পিছিয়ে রাখবে না। তো তোমরা যারা 5 ব্যাগে ভর্তি হবা তারা ইনবক্সে আমার দেওয়া নাম্বার বা ভাই দেওয়া নাম্বার যে কোনো জায়গায় মেসেজ দিতে পারো।